আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মুনাওয়ার মইনুল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দেশে প্রধান প্রোটিনে ভয়াবহ ভেজাল নিয়ে কথা বলবো। তো এই কথাগুলো বলার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য, এই বিষয়ে বিশেষজ্ঞ দুজন সম্মানিত অতিথিকে। ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এবং প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা তো বিষয়ই বুঝতে পারলেন যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো। তা আমরা আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে প্রধান পুষ্টি সাধারণের দুধ, ডিম, মাংস যাই বলেন, এই পুষ্টিতে যদি ভেজাল থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচব, সেই বিষয়গুলো নিয়ে আশা এবং হতাশার কথা যদিও এখানে আছে, তবু এই বিষয়গুলো ওনাদের সাথে কথা বলি, ওনাদের কাছ থেকে শুনে নেই কি বিষয়। প্রথমে আমি যাব ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যে একটা ট্যানারি ছিল, সেখানে আমি যে ছোট্ট একটা তথ্য দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ঢাকার হাজারীবাগ ও সাভারের হেমায়তপুরের ট্যানারি বর্জ্য গোপনে প্রক্রিয়াজাত করে কম দামি পোলট্রি ফিড মানে মুরগির খাদ্য বানানো হচ্ছে। এর ফলে মুরগির মাংস, ডিমে ক্ষতিকর হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম জমা হচ্ছে, যা উচ্চ তাপমাত্রায় রান্না করলে নষ্ট হয় না। এই সূত্রটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ল্যাব টেস্টের রিপোর্ট 2026 সালে। এখন এই সাধারণের পুষ্টিতে যদি এই সমস্যা থাকে, তাহলে আমাদের আসলে করণীয় কি সাধারণ মানুষের? আর হচ্ছে এই বিষয়ে সরকারের নিশ্চয়ই নজর আছে, কিন্তু সেই নজরটা কি আমরা দৃশ্যমান হবে কিনা একটু বলবেন। জি, আপনাকে এবং আমার সহ আলোচক দুজনকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের জন্য শুভকামনা রইল। বাংলাদেশে খাদ্যে ভেজাল নিয়ে এটা বহুল আলোচিত সমালোচিত একটা বিষয়, এবং সব সময় আমরা কথা বলি, এবং এই বিষয়টা খুব সাধারণ মানুষও জানেন যে প্রতিনিয়ত প্রাত্যহিক আমরা যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করছি, সেটা এই প্রোটিন হোক বা অন্য যে কোনো খাবারই হোক, এমনকি ফলমূল যা কিছুই হোক, সব কিছুর মধ্যেই আমরা কোনো না কোনোভাবে কিছু পরিমাণ ভেজাল গ্রহণ করছি। সেই ভেজালটা খুব মৃদু ভেজাল থেকে শুরু করে ভয়াবহ ভেজাল হতে পারে, যেটা ক্যান্সারের মতো রোগ, কিডনির বিকল করে দেওয়া, লিভারের রোগ তৈরির মতো জটিল সব রোগ তৈরি করতে পারে এবং মরণ ব্যাধি তৈরি করে। এরকম এখন বাংলাদেশ এমন একটা জাতিগতভাবে আমার মনে হয় যে এরকম একটা বিষয়, যে আমরা মনে হয় পৃথিবীতে একমাত্র জাতি যারা আত্মহত্যাপ্রবণ। কেন বললাম? নিজেরা জেনে বুঝে স্বেচ্ছায় নিজের খাবারে বিষ মিশিয়ে খাই, নিজের সন্তানকে খাওয়াই, নিজের সন্তানকেও খাওয়াচ্ছি। কখনো কখনো একটু চালাক যারা, ওরা মনে করে যে আমি যে ভেজালটা দিচ্ছি এই প্রোডাক্টটা তো আমরা খাবো না, অন্যে খাবে, তো অন্যের জন্য বাজারজাতকরণ করে। কিন্তু আরেকজনে আবার ঠিক একই মনোভাব নিয়ে আমি বা আমার সন্তান খাবে না, এটা আমরা বিদেশিটা কিনে খাবো, আমার এটা তো অন্যে খাবে, এই অন্যে করে আমার ভেজাল করা বিষমুক্ত যুক্ত খাবার আরেকজন বা তার সন্তান খাচ্ছে, আবার আরেকজনের একই চালাকি করা, একই মুনাফাখোর হওয়ার জন্য যে অনৈতিক কাজটা করছে, সেইটা আবার বাজার থেকে কিনে আমি বা আমার সন্তান খাচ্ছি। আলটিমেটলি কিন্তু এর বাইরে আমরা কেউই না। এখন আপনি যেটা বললেন যে বাংলাদেশের মধ্যবিত্তের জন্য তুলনামূলক কম দামে পুষ্টির নিশ্চয়তা বিধানের জন্য, বা আমার সন্তানের মুখে মধ্যবিত্ত পরিবারের বা সাধারণ নিম্নবিত্ত অনেকে সাধারণ তাদের মুখে তুলে দেওয়ার জন্য দুইটা কমন জিনিস, একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে ফার্মের মুরগির মাংস। সেইখানে যদি এই রকম যে ট্যানারির বর্জ্য, যেটা নষ্ট করে দেওয়ার কথা, যেটা কোনোভাবেই আবার ঘুরে ফিরে আমার শরীরে প্রবেশ করবে, এটা একটা তো ফুড সাইকেল, যে ওই বিষযুক্ত বা ভেজাল বা মানবদেহের জন্য ক্ষতিকর সে জিনিসটা ওইখান থেকে তৈরি করে তারা খাওয়ালো পোলট্রিকে, কিংবা মাছকে খাওয়ায় কেউ, কিংবা গোখাদ্যেও, গরুর খাদ্যেও কেউ কেউ ব্যবহার করে অনেক রকমের উপাদান। এটা যদি মনে করা হয় যে আমি এটা তো মুরগিকে খাওয়াচ্ছি, মানুষকে তো খাওয়াচ্ছি না,
আমি এটা মাছকে খাওয়াচ্ছি, মানুষকে তো খাওয়াচ্ছি না। আমি এটা গরুকে খাওয়াচ্ছি, মানুষকে তো খাওয়াচ্ছি না। সুতরাং ওটা দিয়ে মাংস হবে, সেই মাংস রান্না হবে, জাল দেওয়া হবে, জাল দিলে নাকি বিষও ক্ষয় হয়ে যায়। কিন্তু আসলে এটা বৈজ্ঞানিকভাবে তো প্রমাণিত যে যদি পোলট্রি ফিড ওই রকম ভেজালযুক্ত হয়, তার মধ্যে কিছু উপাদান আছে যেটা উচ্চ তাপমাত্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটালে বা রান্না করলেও নষ্ট হয় না। নষ্ট হয় না, right. তার মানে ওই ভেজাল বা বিষযুক্ত খাবারটা খাচ্ছে আমার হাঁস মুরগি অথবা আমার গরু বা মাছ। আমরা ওই যে হাঁস মুরগি বা গরুর মাংসটা খাচ্ছি, আমরা যে মাছ খাচ্ছি, এর মাধ্যমে ওই পোলট্রি ফিডের যে ভেজালটা, যে দূষিত উপাদানটা, যে ক্ষতিকর উপাদানটা, সেটা আমার শরীরে, আপনার শরীরে প্রবেশ করছে এবং আমার রোগ তৈরিতে সেটা ভূমিকা রাখছে। ফলে জনস্বাস্থ্যের জন্য সাংঘাতিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে। দিনের পর দিন এটা চলে আসছে। কেউ কেউ হয়তো খুব মান নিয়ন্ত্রণ করে, কিন্তু অনেকেই তো করে না। এখন কে যে মান নিয়ন্ত্রণ করছে বা কে যে করছে না, এটা ধরাও মুশকিল। ফলে আমাদের জনস্বাস্থ্যের কথা বিবেচনায় বর্তমান সরকার যেহেতু শুরু থেকে এই ব্যাপারে খুব সতর্ক, স্বাস্থ্যে এবার বাজেট বাড়ানো হয়েছে, স্বাস্থ্য খাতে, শিক্ষায় বাজেট বাড়ানো হয়েছে। কারণ কি? আমরা একটা হেলদি জাতি তৈরি করতে চাই, সেটা এই সরকারের অঙ্গীকার। তাহলে আপনি যদি ওই যেসব জায়গা উৎস, যেখান থেকে ভেজালটা যুক্ত হয়ে আসছে, ওইখানে যদি আপনি সেফগার্ড না থাকে, ওইখানে যদি সরকার নজর এবং নজরদারি দুটোই না চালায়, এই জায়গাটা একটা তাহলে ইনফরমেশন তো দিয়ে হবে আপনাকে, না। সেটা হলো যে দেখেন, পরিবেশ মন্ত্রণালয়ের এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল 2023-এর ফর্ম 5-এর 10 কলামে বলা আছে স্পষ্টত, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কার্যক্রমের ফলে প্রতিদিনের সৃষ্ট বর্জ্য, তার পরিমাণ এবং উৎস উল্লেখ করা বাধ্যতামূলক, তার লাইসেন্সে লেখা আছে। তো তাহলে ধরেন এইটা মনোহর ভাই, হয় কি, বাংলাদেশে এরকম কাগজে কলমে অনেক কিছু থাকে, সেটা কতটা পালন করা হয়, মানা হয়, সেটা গুরুত্বপূর্ণ, এটা তদারকি দরকার। আর একটা হচ্ছে গিয়ে আমাদের ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য, এই যে আপনি শিল্প বলেন, হাসপাতাল, ক্লিনিক, অন্যান্য প্রতিষ্ঠান, অনেকগুলা প্রতিষ্ঠানের অনুমোদন লাগে। এই অনুমোদনের প্রক্রিয়াটাও জটিল করে রাখা হয়েছে এবং সেখানে অনৈতিক লেনদেন ছাড়া এই অনুমোদনটা পাওয়াও খুব কঠিন। তখন কেউ যদি সৎভাবে করে, তার জন্যও কঠিন। তখন অনেকে মনে করে আমার যেহেতু ঘুষ দিয়ে অনুমোদন নিতে হবে, তাহলে এটা পুরোপুরি করে ইন্সপেকশন করে অত করার কি দরকার, ওদের কিছু দিয়ে দাও। এই যে বাংলাদেশে যে অনৈতিক প্রক্রিয়া সব সেক্টরে, তার প্রভাব কিন্তু এইখানেও পড়ে। ফলে আপনি এককভাবে একটা সেক্টরকে ভালোও করতে পারবেন না, একটা সেক্টরকে দায়ী করে লাভ হবে না। ফলে সামগ্রিকভাবে আমাদের এখানে যে অনৈতিকতা, যে ম্যাল প্র্যাকটিস, দুর্নীতি এবং এই যে প্রাতিষ্ঠানিক এই যে অনুমোদনের রিলেটেড যে জটিলতা, এটাকে কি করে সহজীকরণ করা যায় এবং স্বচ্ছতার সঙ্গে করা যায়, আমি যেটুকু চাই ওটুকু আমি পেতেও চাই, এই মনোভাব নিয়ে করতে হবে। সেটা যদি আপনি এনশিওর করতে পারে এই সরকার, তাহলে মানুষের জনস্বাস্থ্যও রক্ষা হবে, দেশের দুর্নীতি কমবে, এই জটিলতা কমবে, অনেক কিছুই স্বচ্ছতার মধ্যে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। এবার আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনি দেখেন উনি যেটা বললেন, হ্যাঁ ঠিকই আছে, আমাদের আসলে সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে চিন্তা করতে, শুধু একটা জায়গায় যাওয়া যাবে না, সবগুলো জায়গায় নজর দিতে হবে এবং সব জায়গায় পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য সরকারের একটা উদ্যোগ আছে, সেটাও ঠিক আছে। আপনি দেখেন সাভার, ধামরাই, গাজীপুরের বিভিন্ন খামার থেকে সংগ্রহিত ডিমে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি আর্সেনিক, সীসা এবং ক্যাডমিয়াম পাওয়া গেছে। এটি শিশুদের মেধা বিকাশও বাধাগ্রস্ত করছে, হরমোনের মারাত্মক ক্ষতি করছে। প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় ডিমে আন্তর্জাতিক সীমার চেয়ে বেশি আর্সেনিক ও সীসা পাওয়া গেছে। জাতীয় পুষ্টির এই ভিত্তিমূলে যদি বিষ থাকে, তাহলে এই সাধারণের এই যে পুষ্টি, এটার কি হবে? আমার সহ-আলোচক সহ আপনাকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে, এবং দর্শক যারা দেখছেন। খুব সুন্দর করে আপনি যেটি শুরুতেই বলেছেন যে এই যে আমাদের সেফটি, নিরাপদতা, বা আমরা এই জায়গাটায় আমরা কিভাবে আমাদের নিজেকে বাঁচাতে পারি, এবং সেই আঙ্গিকেই আসলে আমাদের এই আজকের আলোচনাটা। তা আমরা সেই জায়গাটা যে একদমই যে আমরা কিন্তু মানে এটা ঠিক যে এখন কিন্তু খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু নিরাপদতার জায়গাটা বা এই যে সেফটির জায়গাটা, সেটা কিন্তু আমরা এখনও অনেক দূরে।
তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা ডিমকে বলি যে মানে আমাদের একটা পুষ্টিকর, যে সবগুলি পুষ্টি উপাদান, অলমোস্ট সবগুলি পুষ্টি উপাদানই কিন্তু ডিমের মধ্যে আছে। ডিম এবং দুধ এই দুইটা হলো যে মানে সব পুষ্টি উপাদানই এই দুইটা খাবারের মধ্যে কিন্তু আছে। যারা রীতিমতো এই ডিম এবং দুধ গ্রহণ করে তাদের কিন্তু শারীরিক যে সুঠামতা বা সঠিকভাবে বেড়ে ওঠার যে জায়গাটি সেটি কিন্তু ভালো মতো হয়। তো সেখান থেকে যে এই যে ডিম খাওয়া, আমরা আপনি প্রথমে যেটি দিয়ে শুরু করেছেন যে প্রোটিনের জায়গাটি, যে আমাদের প্রত্যেক দিন একটি আমি যদি একটা যে 70 কেজি মানুষ হই, আমার প্রত্যেক দিন 56 গ্রাম 56 গ্রাম আমার কিন্তু প্রোটিন নেওয়ার কথা। তো আমাদের এই প্রোটিনের কিন্তু মূল সোর্স কিন্তু আসলে আমাদের কিন্তু অনেকেরই প্রত্যেক দিন হয়তো মাংস খাওয়াটা, মাছ মানে প্রোটিনের যে সোর্সগুলি বা মাছ সেটা হয়তো মানে সহজ হয় না। কিন্তু ডিমটা কিন্তু একদমই আমাদের যে মানে গার্মেন্টস থেকে, মানে যারা গার্মেন্টস ওয়ার্কার বা আমাদের একদম এই প্রান্তিক যারা জনগণ, তাদের থেকে শুরু করে আমাদের শহরের মানুষ সবার কাছে সাধারণ মানুষের খাবার। তো সে জায়গাটায় এই ধরনের অফকোর্স যে এই ধরনের রিসার্চগুলি আমাদেরকে একটা বার্তা কিন্তু দেয় যে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমি আরেকটা বিষয় বলি যে আমরা হয়তো অনেক সময় এই ধরনের একটা অঞ্চলের গবেষণা দিয়ে আবার আমি সারা বাংলাদেশের কিন্তু মানে এটা আমি আবার বলতে পারবো না। কারণ আপনি যেটি বলেছেন যে এটি হয়তো সাভারের ট্যানারির কোনো পাশের কোনো একটা রিসার্চ বা ট্যানারির বর্জ্য থেকে এখানের যে ফিডগুলি বানানো, সেরকম একটা অফকোর্স যে এটাও একটা ধরেন যে সারা বাংলাদেশে যদি আমি সারা বাংলাদেশের ফিড মিলকে চিন্তা করি, এটা হয়তো 1% হবে। কিন্তু এটা আমাদের জন্য আশার কথা। কিন্তু আবার শঙ্কার কথা হলো এই 1% তো আমি জানি না যে মানে এটা আমি গ্রহণ করছি কিনা বা আমি মানে আমার কেউ গ্রহণ করছে কিনা। তাহলে এখানে কিন্তু আমাকে এখানে 1% বা পয়েন্ট কত 1% সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে আপনাকে আমাকে এখানে নজরদারি বাড়ানো। এবং আপনি শুরুতেই যেটি বলেছেন যে আমাদের যেই জিনিসগুলি থাকবার কথা, ট্যানারির যেই বিষয়গুলি যেগুলি আমার নদীতে যাওয়ার কথা না, আমার ইটিপি প্ল্যান্ট, যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমার বর্জ্যগুলিকে যে লিকুইড যে বর্জ্যগুলি সেখানে ওই ট্যানারির মধ্যেই আমি এটাকে প্রক্রিয়াজাত করে সেই মানে আমার পানিটা আমি নদীতে, ভালো পানিটাকে আমি নদীতে ছাড়বার কথা। কিন্তু আপনি দেখেন যে আজকে আমাদের বুড়িগঙ্গার কথা, শীতলক্ষা, আমরা এগুলি জানি, কিন্তু সেখানে দেখবেন যে কোনো মাছের মানে এই যে মানে শীতকালে দেখবেন যে এখানে এখন মাছ নাই। ঠিক আছে। তো এই জায়গাগুলিতে আমাদের এই গবেষণাগুলি অফকোর্স যে আমাদেরকে কিন্তু শঙ্কা, এবং আমাদেরও কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা যারা একসাথে কাজ করি আমাদের কিন্তু এই ধরনের গবেষণা আছে, আমরা কিন্তু নানান কিছুর মধ্যে এটা পাচ্ছি। কিন্তু সরকার এখন এই জায়গাগুলিকে গুরুত্ব দিয়ে, আমি যেটা শুরুতেই বলেছি যে আমাদের এই যে মানে আমরা খাদ্য নিরাপত্তার জায়গাটায় যেরকম করে মাননীয় প্রধানমন্ত্রী একদমই আমাদের কৃষক ভাইদের মানে প্রথমে ঋণ মকুফ করে দিলেন, তারপরে কৃষক কার্ড দিচ্ছেন, ঠিক একইভাবে তিনি যদি মানে এই নিরাপদতার জায়গাটাও ঠিক এরকম করে উদ্যোগ নেন। আপনি একটু চমৎকার করেই বললেন। আমি ওনার কথা ধরেই যদি আসি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নতুন সরকার, অনেক সম্ভাবনা নিয়ে আমাদের এই সরকার এসছে, অনেকগুলো মানে মানে শুভ কাজ শুরু হয়েছে। তার মধ্যে এই সরকারের অন্যতম যেই কাজটা, জলবায়ু পরিবর্তনের কারণে নানা রকমের বিপর্যয় তৈরি হয়েছে বিশ্বব্যাপী। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা প্রথমেই করলেন, এই যে গাছ লাগানোর যে কাজটা করলেন, এইটা অত্যন্ত মানে চমৎকার একটা বিষয়, সেটা আমরা সবাই স্বীকার করি। ঠিক একই রকম প্রধানমন্ত্রী কৃষকদের জন্য নানা রকমের কার্ড বা নানা রকমের সহায়তা নিয়ে এসছেন। একই কাজ এই যে উনি বললেন যে আমাদের আসার কথা হচ্ছে, কেউ কেউ হয়তো করছে, আপনিও বললেন, কেউ কেউ হয়তো এটাকে করছে না, ভালো কিছু ব্যবসায়ীও আছেন যারা এই কাজটা করছে না। তো যে কেউ কেউ যারা করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার এই কেউ কেউ যারা করছে তাদেরকে কিভাবে আপনার এই আইনের আওতায় আনা যায়, এই নজরদারিটা কিভাবে হতে পারে? প্রতিদিন ভোক্তা অধিকারের যে কথাগুলো আমরা দেখছি, রিলসগুলো দেখছি, আমরা তো সাধারণ মানুষ প্যানিক হয়ে যাচ্ছি। আপনি একটু বলবেন এই বিষয়ে? ডেফিনেটলি যদি আইনের আওতায় আনা হয় এবং শাস্তির বিধান হয় নিরপেক্ষভাবে, যে অপরাধ করবে সে আপনার লোক না, তার লোক না, আমার লোক, এটা দেখার সুযোগ নাই, অপরাধী অপরাধী, তাহলে কিন্তু এটা মানে সংশোধন করা সম্ভব। এই আমার দেশের কৃষক, আমার দেশের খামারি, তারাই তো যে খাদ্যটা উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে হয়, ওইখানে তো শতভাগ তাদের সততা, পেশাদারিত্ব রাখতে হচ্ছে। কারণ একটু ভেজাল পেলেও তো ইউরোপে খাবারটা নিচ্ছে না। যে চিংড়িটা বিদেশে পাঠাতে হচ্ছে কত লেয়ারে তার পরীক্ষা দিতে হচ্ছে, যে পোলট্রিটা বিদেশে পাঠাতে হচ্ছে কত লেয়ারে তার পরীক্ষা দিতে হচ্ছে। সেরকম যে খাদ্য, শাকসবজি, মাছ,
যা কিছুই তরকারি বিদেশ পাঠানো হচ্ছে, ওইখানে কিন্তু সব মানছে তারা। যদি ওই একই ব্যক্তি বিদেশিদের খাওয়ার জন্য যদি তিনি সৎ হতে পারেন, তাহলে নিজের দেশের মানুষ, নিজের সন্তান, নিজের পরিবার, তাদের খাওয়ার বেলায় তিনি সৎ হতে পারবেন না কেন? কারণ তিনি দেখছেন যে এইখানে অসৎ থাকলেও বিচার হয় না, এখানে অসৎ থেকে আমি বেশি মুনাফা করতে পারি, এখানে মানুষকে আমি একটু কম মানের জিনিসটাকেও চাকচিক্য দেখিয়ে অথবা নষ্ট হয়ে যাবে সেটাকে আমি কিছু প্রিজারভেটিভ মিশিয়ে আমি তাজা রেখে বেশি দামে বিক্রি করতে পারি, এখানে করে পার পাওয়া যায়। এটা কি বিচার হচ্ছে না, নাকি বিচারের মধ্যে কোনো সমস্যা আছে? বিচার হচ্ছে না, বিচারের মধ্যে আইন আছে, বাংলাদেশে কিন্তু যথেষ্ট আইন আছে, আপনি কোথাও আইনের ঘাটতি পাবেন না। আমি একটু যদি বলি, দেখেন আমরা এই যে ভোক্তা অধিকার আইন করেছে, একটা রেস্টুরেন্টের ধরেন মধ্যে 50 কোটি টাকা দিয়ে রেস্টুরেন্ট করলো বা 20 কোটি টাকা দিয়ে রেস্টুরেন্ট করলো, বিক্রি হচ্ছে প্রতিদিন ধরেন আপনার 40 লাখ টাকা, তাকে 2 লাখ টাকা ফাইন দিলেন, সে কিন্তু আলাদা করে 2 লাখ টাকা রেখে দিল যে আমার ফাইন হলে হয়ে যাবে, এটা তার কিচ্ছু যায় আসে না। কিন্তু এইটাকে যদি ধরেন এমনভাবে করা যায়, এমন ফাইন করা যায় যাতে করে সে আর উঠেই দাঁড়াতে পারলো না এই অন্যায়ের কারণে। না, এইটা আসলে একটা আইন যখন করা হয় অনেক দিক বিবেচনা করেই তো করা হয়। সেই ক্ষেত্রে যে আইনটুকু আছে এটুকু যদি পালন করা হয়, যে শাস্তি আছে সেই শাস্তির বিধানে আপনি স্ট্যাটিস্টিক নিয়ে দেখেন না, বাংলাদেশে খাদ্যে ভেজালের জন্য বা আমাদের যে বিষ খাওয়াচ্ছে এর জন্য কতজনের শাস্তি হয়েছে, বছরে কতজনের হয়। আপনি এইখানে আপনার এই বছরের একটা রিপোর্ট বলি, ফুড সেফটি নিয়ে বাংলাদেশে যারা কাজ করে বিএসএফ, তারা গত বছর জুলাই থেকে এবছর এপ্রিল পর্যন্ত এই 10 মাসে বাজার থেকে 1756টা নমুনা সংগ্রহ করেছে। তারপর সেগুলোর তারা পরীক্ষা করে দেখেছে, তার মধ্যে 586টাতে কোনো না কোনো ফর্মে ভেজাল বা দূষণ পেয়েছে। তাহলে এই পর্যায়ের সেই তুলনায় আপনার শাস্তি কয়টা হচ্ছে, ধরা কয়টা হচ্ছে, তদারকি কয়টা হচ্ছে? কয়েকটা রেস্টুরেন্টে গিয়ে ওইটাই তো তদারকিতে না। ফুড সেফটি ডাজন্ট মিন যে ওইখানে আপনার সে খাবার রান্না করার সময় সে কী রং মেশালো বা কি প্রিজারভেটিভ দিল বা স্বাদ বাড়ানোর জন্য কী দিল সেটুকুই। ফুড সেফটি মানে হচ্ছে ফ্রম ফার্ম টু প্লেট, একদম যেখানে উৎপাদন হবে ক্ষেত থেকে বা খামার থেকে শুরু করে তার উৎপাদন, তার পরিবহন, তার প্রক্রিয়াজাতকরণ, তার নানান রকমের প্রসেসিং থেকে শুরু করে তার রান্না, তার উৎপাদন একেবারে প্লেট পর্যন্ত, উৎপাদনের জায়গা থেকে শুরু করে আপনার প্লেটে যে পরিবেশন করা হলো, সেইখানে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে মনিটর করতে হবে। এবং কোনো রকম ভেজাল থাকলে ইউরোপে আমেরিকা পাচ্ছে, অনেক দেশ পাচ্ছে। এই আমাদের পাশে ছোট্ট দেশ ভুটানে তো ওদের এখানে মাছ মারা নিষিদ্ধ, নিশ্চিন্তে সব খাওয়া যায়, মাছ মারে না। কিন্তু পর্যটক যারা, তারা তো কখনো কখনো মাছ খেতে চায়, ওই মাছটা তখন অন্য দেশ থেকে আমদানি করে। আমি একবার গিয়েছি বেশ কয়েক বছর আগে, তো মাছ খাওয়ার ইচ্ছা হলো, ওই সময় কোনো রেস্টুরেন্টে মাছ নাই। কেন মাছ নাই? বলো মাছ তো এরা নিজেরা মারে না, ওইখানে প্রকৃতিগতভাবে মাছ জন্মায়, মাছ মারা যায়, তারা নিজেরা মাছ ধরে না, জীব হত্যা করে না সেই প্রিন্সিপাল থেকে। তো যেখান থেকে আমদানি করে তার মধ্যে একটা লটে তারা এইরকম দূষিত উপাদান, ক্ষতিকর উপাদান পেয়েছে, রাসায়নিক পদার্থ পেয়ে আমদানি বন্ধ করে দিয়েছে, যে ঠিক এখন এই আমদানি বন্ধ, আবার নতুন করে পরীক্ষা করে তা কোনো রকম যদি ক্ষতিকর রাসায়নিক না পায় তখন আমদানি করবে। ভুটানের মতো একটা সাধারণ দেশে এটুকু পারে। আমরা তাদের থেকে অর্থনীতিতে বড়, জনসংখ্যায় বড়, শিক্ষার পজিশনে নানান দিক থেকে বড়, সেই দেশ কেন এটা পারবে না? শুধু নীতিমালা এবং সেই নীতিমালা বাস্তবায়নের যে অঙ্গীকারটা আমরা করছি, সেই অঙ্গীকারটা রক্ষা করা এবং সততার সাথে আপনার কাছে একটা বিরতি যেতে হবে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ফুড সেফটি নিয়ে। থাকুন আমাদের সঙ্গে, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, ফিরে আসলাম আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছে মুনাওয়ার মইনুল এবং আমাদের সাথে আছেন দুজন বিখ্যাত মানুষ যারা এই ফুড সেফটি নিয়ে কথা বলছিলেন। ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন প্রফেসর ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনার কাছেই আসি। এখন ধরেন আমরা তো নানা রকমের ঘোরটেপের মধ্যে আমরা যাই, ব্যক্তি মানুষগুলো, ব্যক্তি যারা, যেটা সায়ন্ত ভাই বলছিলেন যে
আমরা যারা ব্যবসা করি আমরা দুই ধরনের কাজ করি। একটা কাজ করি যে আমরা চিন্তা করি এটা আমি খাবো না, আরেকটা চিন্তা করি যে বাইরে পাঠানোর জন্য আমি 100% সৎ। আবার দেশে যেটা আমি বিপণন করব, দেশের জন্য বানাবো, সেক্ষেত্রে আমরা আবার একটু মিনিমাইজ করে ফেলি যে ঠিক আছে একটু মুনাফা বেশি, এটা বেশি সেটা বেশি করে কাজ করব। আমার প্রশ্ন হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি, যে দেশে মৎস্য ও পশুখাদ্য আইন 2010 সচল থাকলেও খামার পর্যায়ে কোনো ফিড খাওয়ানো হচ্ছে তা পরীক্ষা করার জন্য জেলা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত আধুনিক ল্যাবরেটরি বা টেস্টিং কিট নেই। এটা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জাতীয় সংসদের সাম্প্রতিক বিল উত্থাপন সংক্রান্ত কার্যকরী বিবরণীতে পাওয়া গেল 2026-এ। জি। প্রশ্ন হচ্ছে, মৎস্য পশু সম্পদ খাদ্য আইন সংশোধন করে শাস্তি বাড়ানোর কথা বলা হচ্ছে ঠিক, কিন্তু আইনের প্রয়োগের চেয়ে মাঠ পর্যায়ে নিয়মিত ল্যাব টেস্ট তদারকির অভাব কি সমস্যা না? এটা তো সায়ন্ত ভাই বললেন, তদারকিটা কি আসলেই জরুরি না? ল্যাবই তো নাই, টেস্টই হচ্ছে না, এটার কি সমাধান কি, যেহেতু ইউনিভার্সিটিতে আছেন? আপনি একদমই ঠিক বলছিলেন যে আসলে আমাদের এইসব বিষয়গুলি নিয়ে আমাদেরকে আসলে প্রথমে ভাবতে হবে যে আমরা কি করা উচিত। তো সে জায়গাটায় মানে আমার যদি পুরো বাংলাদেশের চিত্রটি আপনি দেখেন, আপনি যেটা সায়ন্ত ভাই বলছিলেন যে এই যে ফুড সেফটি অথরিটি বিএফএসএ, বা সেখানে আমরা কিন্তু দেখেন যে 2013 সালে যে ফুড সেফটি অ্যাক্ট সেটা কার্যকর মানে 2018 থেকে শুরু হয়েছে, এবং এরপর থেকে কিন্তু আমরা হয়তো বিভিন্ন কার্যক্রম কিন্তু আমরা দেখি, আমরা কিন্তু তাদের নানান কার্যক্রম হয়তো বিভিন্ন সময় আমরা পত্রিকায় দেখি বা বিভিন্ন এরকম মিডিয়ার মাধ্যমে দেখি। তো সেটা কিন্তু আমাদের একটা কার্যক্রম কিন্তু শুরু করেছে, আমরা যেটা হয়তো আজ থেকে 20 বছর আগে যে জায়গাটায় বাংলাদেশ ছিলই না, তো সে জায়গায় কিন্তু আমরা একটা পজিটিভ বাংলাদেশের দিকে মানে এখন আছি। তো এখন সেখান থেকে আপনার প্রশ্নের সাথে আমি রিলেট করছি, তো আমাদের ফুড সেফটি অথরিটি তাদের যে সক্ষমতা দরকার ছিল, তাদের যে লোকবল দরকার, তাদের যে রিসার্চার দরকার, তাদের যে ফিল্ড মনিটর অফিসার দরকার, তারা সেভাবে সক্ষম কিনা। তো এখন বাস্তবিক জায়গাটা হলো আপনি মানে হয়তো দেখবেন সক্ষমতা বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে যে ব্যক্তি পর্যায়ে সক্ষম নাকি আমাদের পুরো না না না, লজিস্টিক তাদের সহ? পুরো লজিস্টিক, যে আপনি এখন পুরো জেলায় শুধুমাত্র যে একজন ফুড সেফটি অফিসার, সেটা দিয়ে আপনি পুরো জেলাকে কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন? আপনি এখন মানে যেটা একসময় ছিল না, এখন পুরো মানে 64টা জেলাতেই এরকম বিএফএস এর যে তাদের অফিস আছে। তা আপনি জেলার পরে উপজেলা, একটা কয়েকটা উপজেলা নিয়ে হলে একটা জেলা, এক দুজন অফিসার মিলে এই যে আপনি যেটি বলছিলেন যে মনিটরিং বা তদারকির জায়গাটি, তো সেটা নিয়ন্ত্রণ করা তো অনেক মানে টাফ বিষয়। এবং একই সাথে তাহলে আমার প্রথম বিষয় হলো যে আপনার এই তদারকিগুলি, অফকোর্স যে আমি আপনার সাথে একমত যে তদারকিগুলি যত বাড়বে আমরা কিন্তু তত বেশি সচেতন হব, এবং মানুষজন কিন্তু একটা মানে সাইকোলজিক্যাল প্রেশার যে আমার কিন্তু আমি অন্যায় করলে আমার এক ধরনের শাস্তি হয়তো আমাকে দেওয়া হবে, এই ধরনের যদি তদারকিগুলি বাড়ে, মনিটরিং যদি বেশি হয়, সেই জায়গাটা যেমন তৈরি হবে। ঠিক একইভাবে আপনি যেটি বলেছেন যে এই যে বৈজ্ঞানিক মানে ল্যাবরেটরি, আমার তো আসলে এখন আমি যদি একদমই ফুড সেফটি অথরিটির কথা বলি বা আমাদের এই ধরনের কার্যক্রমগুলির সাথে যারা জড়িত, আমরা এখন আসলে কতটুকু সক্ষম? আমরা আপনারা তো রিপোর্ট দিয়েছেন, ফুড সেফটি অথরিটির যে রিপোর্ট আছে, রিপোর্ট অনুযায়ী আমাদের যে সাধারণের আরেকটা মাছ আছে তেলাপিয়া এবং পাঙ্গাস, সেখানেও কিন্তু আপনার এই রকম ক্ষতিকর পদার্থ পাওয়া গেছে। তা আমরা ডিম, দুধ মানে এবং সেটা তো মাছ আমরাই যেহেতু ফুড সেফটি অথরিটির সাথে নানান কার্যক্রমগুলি করি, বিভিন্ন গবেষকরা, তো আমরা সেখানে তাদের যে ইয়ারলি প্রেজেন্টেশন, আমরা সেখানে আমাদের এই কথাগুলি হয়তো এক একজন এক একটা সাইডে, কেউ মাছ নিয়ে কাজ করে, কেউ দুধ নিয়ে, কেউ আপনার পোলট্রি সেক্টর নিয়ে, সেখান থেকে কিন্তু এই ধরনের রিপোর্টগুলি আসলে আসে। তো সেটা হলো যে আপনার ওই 1-2 বছরের মানে আমাদের যে রিসার্চের কার্যক্রমগুলি, সেটা হয়তো বিভিন্নভাবে ফুড সেফটি অথরিটির সাথে আমাদের যে তারা ছোট ছোট প্রজেক্ট। আপনারা কি সারা বাংলাদেশে প্রান্তিক লেভেলে এই রিসার্চটা করেন নাকি ক্লাস্টার ওয়াইজ করেন? মানে এই রিসার্চ কোনোভাবেই আমি যেটা ফুড সেফটি অথরিটির একটা ছোট্ট একটা রিসার্চের সাথে জড়িত, এটা শুধুমাত্র একটা এলাকা নিয়ে। হ্যাঁ, এটা হয়তো সারা বাংলাদেশ। এটা কি আমাদের সক্ষমতা নাই বলে? সক্ষমতা নাই বলে আমি সেই জায়গাটাই বলবো যে আমরা সেই জায়গাটা এখনো সক্ষমতা নাই। মানে তাদের যেই বাজেট, একটা রিসার্চ করতে আসলে আপনি যেই ধরনের বাজেট দরকার, যেই ধরনের ফেসিলিটি দরকার, মেশিনারিজ দরকার, ইকুইপমেন্ট দরকার, আমরা তো সেভাবে এখনো সক্ষম না। এটা আসছি আপনার কথায়, আমরা সেইভাবে সক্ষম না। আপনি যেহেতু সরকারের সাথে অনেক বিষয়ে কাজ করেন, নিজেও একটা ধরেন বলিষ্ঠ একটা ভূমিকা রাখতে পারেন, আমরা আপনার মাধ্যমেই বলতে চাই, আমরা এই যে ভয়াবহ একটা চিত্র চলে আসলো যে সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট লেভেলে ওদের ল্যাবরেটরি নাই, ওদের ডিস্ট্রিক্টে একজন মাত্র কর্মকর্তা, সবই কি আমরা ঢাকা শহরে দেখানোর জন্যই করছি যে অভিযান, রিসার্চ বা আপনার ক্লাস্টার ওয়াইজ আমরা যে রিসার্চগুলো করছি, সারা বাংলাদেশে কবে হবে? একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা,
যে তারা সরকারিভাবে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিভাবে তাদের ম্যান পাওয়ার, লজিস্টিক্স এবং এই যে ভেজাল ধরার মতো যেই সব লজিস্টিক্স দরকার সেগুলি সহ ওয়েল ইকুইপড করবে সরকারি সংস্থাগুলোকে, সেটা একটা চ্যাপ্টার। এটা চাইলে সরকারের জন্য অসম্ভব না, হয়তো সময় লাগবে আস্তে আস্তে। কিন্তু সরকার তো এখন সবগুলো বিষয়ে নজর না দিলেও চলে, কিছু বিশেষ বিষয় না, যেমন food। সরকার, আমরা প্রত্যেকে মনে করি যে সবগুলাই বিশেষ বিষয়, স্বাস্থ্যর সঙ্গে এটা যুক্ত, কিন্তু হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেলে সেটা অ্যাকিউট ইমার্জেন্সি। সে খাবার দূষিত হচ্ছে, ওইটা তার কাছে অ্যাকিউট ইমার্জেন্সি না, এই মুহূর্তে না, যখন সে হসপিটালে আছে সে এই মুহূর্তে না, সেই জন্য তার রোগের চিকিৎসা দরকার। চিকিৎসকদের হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, যে কোনো বাজেট বাড়ানো হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দ্বিগুণ বেডের করা হবে। শিক্ষা, আমার শিক্ষা ধ্বংস হয়ে গেছে, সেটাও আমার গুরুত্বপূর্ণ। আমার এইখানে বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেটাগুলা নতুন করে রিবিল্ড করা খুব গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ এমন একটা ভঙ্গুর অবস্থা, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, রাজনীতি বিপর্যস্ত, মানুষের মরালিটি একদম ধ্বংস করে দেওয়া হয়েছে অনৈতিক কাজে প্র্যাকটিস। সেই ক্ষেত্রে মানে অনেক ইনফ্রাস্ট্রাকচার বিপর্যস্ত। একটা প্রতিষ্ঠান, যেমন একটা প্রান্তিক সংগঠন, ইউনিয়ন লেভেলে আমাদের স্বাস্থ্য সেখানে পরিচর্যার জন্য স্বাস্থ্য কেন্দ্র আছে, স্বাস্থ্য কেন্দ্র থাকে এক জিনিস, এবং সেখানে পর্যাপ্ত ফ্যাসিলিটিস এবং সেটা Equipped। পালন করবার জন্য মানসিকতা, যে চিকিৎসক, যে স্বাস্থ্যকর্মী যাদের দেয়া হচ্ছে তারা সার্বক্ষণিক থাকা, এবং এটা চিকিৎসা শুধু চিকিৎসা না, চিকিৎসা সেবাটা দেওয়া। সেই জন্য তার ওইখানে একটা সেফ এনভায়রনমেন্ট লাগবে, তার ওইখানে আবাসন লাগবে, তার ওইখানে যাতায়াত লাগবে। সব কিছু মিলেই আমাদের একটা বিশাল কর্মযজ্ঞ, আমরা অনেক পিছিয়ে আছি। ফলে সবগুলা সরকারকে একসঙ্গে নজর দিয়ে এগুতে হয়। ফলে কোনো একটা বিষয় একদম পুরা চাইলাম একসঙ্গে হবে তা না, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে সরকারিভাবে ওই সক্ষমতা, এটা এক জিনিস। আর একটা যেটা ভাই বললেন, গবেষণা, রিসার্চের জন্য বাংলাদেশে আসলে ফান্ডের অত অভাব না। রিসার্চার যারা, তারা দেশের মধ্যে সরকারি, বেসরকারি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে, বিশ্ববিদ্যালয় নিজস্ব এবং বিদেশি অনেক ফান্ড আছে। সমস্যা হচ্ছে আমাদের দেশে জেনুইনলি রিসার্চ করার মানসিকতা নিয়ে করবার মতো ওই রকম সংগঠন এবং ব্যক্তি খুব বেশি না, যারা এইরকম একটা ম্যাথডিক্যালি রিসার্চ করবেন। সেরকম অনেক অর্থ তো ফেরত যায়। আপনার রিসার্চ গ্র্যান্ট হিসেবে যে টাকা আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে, বিশ্ববিদ্যালয়ে সে টাকা ফেরত যায়। সরকারি বিভিন্ন জায়গায় রিসার্চের জন্য যে টাকা দেয়, ফান্ড ফেরত যায়। WHO সহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের রিসার্চের জন্য, যে কেউ যদি মানে সত্যিকার অর্থে ওইরকম রিসার্চ প্রজেক্ট নিতে পারে, ফান্ড পায়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রিসার্চারদের যে সময়, তাদের যে অঙ্গীকার, তাদের যে সত্যিকার অর্থে রিসার্চের মানসিকতা, সেক্ষেত্রে যে যাদের আছে সেই সংখ্যাটা অতটা ব্যাপক না, যেটা বাংলাদেশে 20 কোটি মানুষের জন্য এইরকম দেশে যে পরিমাণ রিসার্চ হওয়া দরকার। আপনি দেখেন খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার অনেক কিছু এই দেশে হওয়া সম্ভব ছিল, উপাদান আছে, সেটা হয় না কেন? কারণ ওই মানে আমার দেশের এই রিসার্চার বিদেশে গিয়ে আবার করে। ফলে সেখানে ফ্যাসিলিটিসগুলো তার আছে, ফ্যাসিলিটিস আছে, এবং সেও ওইখানে যেই মানের রিসার্চটা করার পরিবেশ পায়, এবং নিজের ওই আমাদের মানসিকতা, বাংলাদেশে আসলেই যেন আমাদের মানসিকতাটা কেমন হয়ে যায়। আসছি আপনার কাছে, সেই মানের ইকুইপড রিসার্চার নাই, বা ইকুইপড আপনার নাই, লজিস্টিক নাই, বা আমাদের ল্যাব টেস্ট নাই, কিন্তু মানসিকতাটা তো আছে। উনি বললেন যে মানসিকতাও আমাদের নাই, এখানে বাইরে গিয়া করি, দেশে নাই। এটা ঢালাওভাবে আবার সবার বেলায় দয়া করে নেবেন। আমি সেই জায়গাতেই যাচ্ছি। শায়ন্ত ভাই যেটা বলেছেন যে আসলে এটা ঢালাওভাবে বলা যাবে না, তবে ওনার সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত করব। দ্বিমতটা হলো এই জায়গায়, শায়ন্ত ভাই যেটি বলেছেন যে আমাদের ইউজিসির বা বিশ্ববিদ্যালয়ের এরকম গবেষণার যে ফান্ড, সেটা ফেরতও যায়। এই কথাটা মনে হয় অনেক ক্ষেত্রেই ঠিক না। কারণ বরং আমি বলবো যে এখানে বরং আমরা মানে গবেষণার জন্য আমরা নানান আকুতি করে, আপিল করে আমরা কিন্তু গবেষণার জন্য এরকম ফান্ড পাই না। আমি যদি ছোট্ট একটা আমার বিশ্ববিদ্যালয়ের যদি আপনাকে এক্সাম্পল দিই, তাহলে হয়তো এটা বুঝতে আরও সহজ হবে। এবং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জানি যে এরকমই চিত্রটি, যে বিষয়টি হলো যে আপনি মনে করেন যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যে সাউরেস মানে আছে, যে গবেষণা সিস্টেম আছে,
যে একটা বছর সাউরেস থেকে গবেষণা ফান্ড দেওয়া হয়, আপনি শুনে আশ্চর্য হবেন, হয়তো ম্যাক্সিমাম আমি লাস্ট ইয়ার হয়তো মানে 3 কোটি টাকা, হ্যাঁ, যে এরকম 2 থেকে 3 কোটি টাকা। আপনি চিন্তা করেন যে 2 থেকে 3 কোটি টাকা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 375 জন, আপনি কত টাকা করে পড়ে, আমরা কি গবেষণা করব? ভাই যেটি বললেন যে ইউজিসি বা অন্যরা সরকারি যে সংস্থাগুলি ফান্ড দেয়, আপনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বা এখানে আমাদের যে ইউজিসি যে ফান্ড দেয়, ইউজিসির সাধারণ ফান্ড হলো 3 লক্ষ টাকা। আপনি 3 লক্ষ টাকা দিয়ে আপনি চিন্তা করেন তো যে একটা মানে কি ধরনের গবেষণা করবেন, মানে এটা মানে কিভাবে আপনি ওই যে আপনি যেটি বলেছেন যে আমরা কেন ক্লাস্টার বা এটা কেন সারা দেশে নাই, তো এটা তো আমি মানে আমার স্যাম্পল সাইজ, আমি তো সেই 10টা স্যাম্পল নিয়ে তার আমার মানে কাজ আপনারা করতে হয়। অর্থের উপর নির্ভর করে অনেক একটা আমি মানে এটা আবার সায়ন্ত ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একমত যে সবাই সবকিছু যে আবার অর্থের উপর ডিপেন্ডেন্ট এরকমও না। হ্যাঁ, অনেক কিছু আছে যে আমার যদি ইচ্ছা থাকে আমি অনেক ছোট ছোট জায়গাগুলো, কারণ এর মধ্যেই কিন্তু অনেকে বড় হয়েছে, এর মধ্যেই কিন্তু অনেকে আশার আলো দিয়েছে, যে এই ছোট ছোট জায়গাগুলির মধ্যেও যারা খুব সিনসিয়ারলি কাজ করে তারা কিন্তু একটা জায়গা লেগে আছে, তারা মনে করছে যে না আমি কোনো না কোনোভাবে এখানে আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে, আমি আরেকটা জায়গা থেকে আবার এরকম অ্যাপ্লাই করি, সেখানে কম্পিটিটিভ জায়গা আমি ওইখান থেকে আবার 2 লক্ষ যে টাকা আসছে আমাদের পেয়েছি। প্রসঙ্গ এইভাবে কিন্তু মানুষ মানে আমাদের গবেষণাগুলি কিন্তু আমাদের আগে প্রসঙ্গে এগিয়ে ফিরে আসি ছোট্ট আপনার একটা কাছে। জিনিস আমি একটু অ্যাড করি। জি। আমি কেন বললাম কথাটা মানসিকতা, আমি নাম বলবো না, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রজেক্ট জমা দেন, প্রজেক্টের টাকা নেন, তারপরে নির্দিষ্ট টাইম তো দূরের কথা, বছরের পর বছর চলে যায়, ওই প্রজেক্টের কাজের অগ্রগতি কত দূর সেইটা সাবমিট করেন না। না, এটা কিন্তু আবার টাকার মানে হিসাব ঢালাওভাবে বলা যাবে না। ঢালাওভাবে বলি না, এটা আমি very বলছি few person। কোনো কোনো জি। বিশ্ববিদ্যালয়ে কোনো জি, কোনো জি। টিচার এরকমও হ্যাঁ, করে, জি, সেটা ঢালাও। ফলে জেনুইন কাজ করার মানসিকতা দরকার, টাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার তবে- দরকার। আরেকটা জিনিস হলো আপনি যেটা আবার বললেন একটা নির্দিষ্ট এলাকায় করছে, রিসার্চ মেথোডোলজি যদি অ্যাপ্রুভ করে একটা ছোট্ট এরিয়ার sample করা যায়। স্যাম্পল নিয়েও Sample করা আপনি যায়। গোটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। আবার গোটা দেশ থেকে খুব অল্প সংখ্যক স্যাম্পল নিয়েও আপনি পুরোটাকে রিপ্রেজেন্ট করার মতো মেথড, এটা মেথড হলো ইম্পর্টেন্ট। সেটা সায়েন্টিফিক জায়গা, আমাদের সায়েন্টিফিক আলোচনা, সেটা আমি আসলে ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলার চেয়ে আমরা যে জায়গাটায় ফিরে আসি আর কথাটা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি দেখেন যে খামারিরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুরগি ও গরুকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লুক্সাসিন খাওয়াচ্ছেন। এই মাংস দুধ খাওয়ার ফলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ অসুখে ওষুধ কাজ করছে না। প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মানুষের শরীরে সাধারণ ওষুধ আর কাজ করছে না। প্রায়ই দেখা যায়, এই কিছুদিন আগে একটা আপনি গবেষণায় দেখা গেল যে আপনার মানে 6%, এটা হলো রাজশাহী মেডিকেল কলেজের একটা গবেষণা ছিল, ওনারা 400 রোগীর মধ্যে কাজ করে 400 বা 40 জন রোগীর মধ্যে কাজ করেছেন, অনেকেরই আপনার সিসিওতে মানে মানে অ্যান্টিবায়োটিক মানে যেটা জীবন রক্ষাকারী কাজ করছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা তো কি মানে এই যে ভয়াবহতা, এটা কিভাবে মানে মানে এটাকে রোধ করার কি পথ কি? এটা ধরেন সাধারণ ওষুধ বিভিন্ন জায়গায় অনেক গবেষণা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ রোগীদের এবং এর বাইরেও এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সি নিয়ে যে কাজ করা হয়েছে সেখানেও এরকম ভয়াবহ চিত্র আসছে। বা স্টুডেন্ট পর্যায়ে থিসিসের যেসব রিপোর্ট থাকে, রিসার্চ থাকে, ওইখানেও আমরা এরকম ভয়াবহ রিপোর্ট পাচ্ছি। এবং এইখানে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গ্রো করার পেছনে মানুষের যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে সেটা একটা বড় কারণ। মেজরিটি কারণ হচ্ছে মানুষ নিজেরা যে অ্যান্টিবায়োটিক যে খায় সেখানে রেশনাল ইউজটা আমরা বলি এটা হয় না। তার যেই ডোজে খাওয়া দরকার, যতদিন খাওয়া দরকার, যেই অ্যান্টিবায়োটিক তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইভাবে প্রেসক্রিপশন হয় না। মানুষ নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খায়, ডোজ কমপ্লিট করে না, এইসব নানান বিষয় তো আছেই। শুধু কি নিজে নিজে শান্ত ভাই, এটা তো ধরুন আমাদের গ্রামে গঞ্জে ফার্মেসিতে গেলেই ফার্মেসির লোকজনই দিয়ে দিচ্ছে। তাই তো বলছি নিজে নিজে কিনে খাওয়া যায়। পৃথিবীর অন্যান্য দেশে কোথাও কোথাও নাই। অ্যান্টিবায়োটিক ওটিসি ড্রাগ ছাড়া, ওভার দ্য কাউন্টার ড্রাগ ছাড়া, যেটা প্যারাসিটামল বা সাধারণ এই জাতীয় কিছু সর্দি কাশি ওষুধ যা ছাড়া আপনার এই অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ এইভাবে কেনা যায় না। এখন রোগীরা নিজে নিজে গিয়ে বলে আমার এই সমস্যা হয়েছে, একটু ওষুধ দেন, ডিসপেন্সারি লোক অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। অনেক সময় চিকিৎসকরাও
তারা কালচার সেন্সিটিভিটি ছাড়া দেন এবং সেটা চলে। অনেক সময় চিকিৎসকদেরকে রোগীরাও আবার ইনসিস্ট করে আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেন, ডাক্তার সাহেব ও সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেন। বাংলাদেশের এই সিস্টেমের একটা সমস্যা, এটা হলো মানুষ যে নিজেরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার মাধ্যমে নিজেরাই রেজিস্ট্যান্সি গ্রো করছে, এটা হলো মেজরিটি পার্ট। কিন্তু এইটাও আছে যে এটা আমাদের অনেকেরই চিন্তার বাইরে হয়তো, যে আমি গরুর মাংস খাচ্ছি, আমি মুরগির মাংস খাচ্ছি, বা আমি দুধ খাচ্ছি, এর মাধ্যমেও আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গ্রো করতে পারে, ওইটা হয়তো আমার অনেকের চিন্তার মধ্যে থাকে না। কিন্তু সেটা সত্য যে গরুকে বা হাঁস মুরগিকে যেসব অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় বা দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকটা তার কলিজার মধ্যে জমা হচ্ছে, তার ব্রেনে জমা হচ্ছে, তার শরীরের বিভিন্ন অংশে জমা হচ্ছে। সেইটা যখন আমরা আবার রান্না করে খাচ্ছি, তার মাধ্যমে আমাদের শরীরে কিছু মাত্রার অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করছি ওইভাবে, যেটা ওই যে ডোজ ঠিক না হইলে, পরিমাণ ঠিক না হইলে রেগুলার বেসিসে অল্প মাত্রায় খাচ্ছি, ফলে রেজিস্ট্যান্সি গ্রো করছে। এমনকি দেখেন দুধের মাধ্যমে এটা হতে পারে। দুধের এটা তো হচ্ছে কি আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গেল। কিছুদিন আগেই তো দেখলাম রিপোর্টে যে ভালো কোম্পানিগুলা তারা গরু ছাড়াই তরল দুধ বানাচ্ছে, একদম জেলি দিয়ে, কেমিক্যাল দিয়ে তারা দুধ তৈরি করে সেই তরল দুধ বিক্রি করছে বাজারে। এখন যেই দেশে এইরকম অনৈতিকতা, এইরকম বেআইনি কাজ চলতে পারে, সেই দেশে আপনি কোথায় নিরাপত্তা খুঁজবেন? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি তো অনেক পরের কথা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সিটা একটা করছে আপনার এই খাদ্যে ভেজালের কারণে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ক্ষতিগ্রস্ত না হতে পারে। ক্যান্সার তৈরির জন্য এই যে আমাদের দেশে এত নন কমিউনিকেবল ডিজিজ এত বেড়েছে, তার জন্য পরিবেশ এবং খাদ্য আর খাদ্যাভ্যাস, পরিবেশ, খাদ্যাভ্যাস, জীবনযাপন পদ্ধতি, এগুলোই তো নন কমিউনিকেবল ডিজিজের জন্য বেশি দায়ী। তার মধ্যে ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। কিডনি, যেহেতু আমরা শরীরে যা কিছু গ্রহণ করি এটার এক্সক্রিশন মোস্টলি তো কিডনির মাধ্যমে হচ্ছে, সেখানে সে কিডনির ছাঁকুনি দিয়ে বের করবে, সেখানে যদি এত ভেজাল তার উপর চাপিয়ে দেন তাহলে কিডনির দোষ কী? কিডনি বিকল হচ্ছে, লিভারে জমা হচ্ছে, গিয়ে সমস্যা হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, নানান রকমের ব্যাধি তৈরি হচ্ছে। ফলে আমরা একটা অসুস্থ জাতিতে পরিণত হবার জন্য যা যা উপাদান দরকার তার প্রত্যেকটি উপাদান এদের পরিবেশ এবং খাদ্যে বিদ্যমান। জি, আপনার কাছে আসছি, আমাদের সময় একদম শেষ। তো আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেছেন, আপনার অভিজ্ঞতায় কি বলে, একটু ছোট করে বলবেন, অভিজ্ঞতায় কি বলে, আমাদের উত্তরণের আসলে পথ কি, রিসার্চ কি বলে? একদমই যদি আমি সংক্ষেপে বলি, প্রথমত আমাদের যে এখন যে ফুড সেফটি অথরিটি আছে তাদের সক্ষমতা বাড়ানো জরুরি, এবং সমন্বিত উদ্যোগ। কারণ এই যে ফুড সেফটি অথরিটি, আপনি জানেন যে বিএসটিআই, আমাদের বিসিএসআর বা আরও যেসব নানান প্রতিষ্ঠানগুলি আছে, ভোক্তা অধিকার, এগুলির মধ্যে মানে এই যে ফুড সেফটি অথরিটির সাথে যে আমরা বলি যে 18টা মন্ত্রণালয়ের, যে আমাদের কৃষি মন্ত্রণালয় সহ মানে সবগুলি মন্ত্রণালয়ের যে সমন্বয়, প্রথমত এই সমন্বয়টি প্রয়োজন। এবং সরকার যখন এইটাকে হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অফকোর্স যে, কারণ ইয়াংদেরও কিন্তু নির্বাচনের আগে আপনি দেখেছেন হয়তো যে চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী যখন ইয়াংদের নিয়ে প্রোগ্রাম করছেন, সেখানেও কিন্তু এই বিষয়গুলি উঠে আসছে, প্রশ্ন করেছে যে আপনার আগামী দিনে আপনি কী করবেন। তো সেই জায়গাটায় যদি যে এইরকম মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ যারা আছেন তাদের থেকে এই জায়গাটাকে মানে আমরা খাদ্যের এই যে নিরাপত্তার জায়গায় যেরকম গুরুত্ব দিয়েছি, নিরাপদতার জায়গায় যদি আমরা এইভাবেই গুরুত্ব দিই, তাহলে আমি বিশ্বাস করি এই জায়গাটাকে সরকার প্রধানগণ যখন এই খুব সিরিয়াসলি নেবেন। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছিলেন আর কি, যেটা হচ্ছে যে একটা সমন্বয়হীনতার অভাব। তার আগে একটু বলে রাখি, আমরা একদম সময় শেষ করতে হবে, আপনার কাছে 1 মিনিট সময়। সেটা হচ্ছে যে বিএসটিআই, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা সরকারের আরও সংস্থা, উনি বললেন 18টি সংস্থা আছে যাদেরকে সমন্বয় করা দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন এই কিছুদিন হলো আমাদের অনেক আশা জাগা নিয়ে বেশ উদ্যোগ নিয়েছেন। আমি খুব স্পেসিফিকলি যদি বলি, যেহেতু আপনি ওই দলের সাথে সম্পৃক্ত, স্পেসিফিকলি বলি, খাদ্য অবশ্যই আমরা বলবো সাধারণ মানুষ হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বিকলাঙ্গ একটা প্রজন্ম তো চাই না, কিডনি নষ্ট হোক, ক্যান্সার হোক। এই বিষয়ে সমন্বয় করে, প্রত্যেকটা সংস্থাকে সমন্বয় করে একটা উদ্যোগ নেওয়াটা জরুরি কিনা সরকারের জন্য? ডেফিনেটলি জরুরি, এক কথায়।
কারণ হচ্ছে এটা তো সবাই জানে, আমরা জানি, সাধারণ মানুষ যারা এই ফুড সেফটি বা হেলথ সেক্টর নিয়ে কাজ করে না, গবেষণা করে না, তারা পর্যন্ত জানে সবাই। সুতরাং এইখানে যে বিধিবিধান আছে, আইন আছে, সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা। কারণ আইনের প্রয়োগ ছাড়া আপনি শুধু নীতি কথা দিয়ে কিছু রোধ করতে পারবেন না। আমার যেই ড্রাইভার এই সব রাস্তায় আইন মানে না, ক্যান্টনমেন্টের মধ্যে গেলে কি সুন্দর আইন মানে। কেন মানে? কারণ আইন ভাঙলেই তাকে বিচারের মুখোমুখি না, আপনি আরেকটা পদ্ধতি করেন। এবার সরকার যে পদ্ধতি করেছে, ওই যে এআই লাগাই দিয়েছে, দেখেন আপনি কেউ কিন্তু আর রাতের আমি একটা সময় দেখেছি আমার ড্রাইভার দাঁড়ায় আছে। সেটাই বলছি আমি, যে অর্থাৎ আইনের বা নিয়মের বা রুলসের ইমপ্লিমেন্টেশন করতে হবে। অপরাধ করলে অপরাধের শাস্তি হতে হবে এবং সেটার তদারকি, নজরদারি রাখতে হবে। অপরাধ করছে এটা আপনি ধরতেই পারছেন না, কারণ আপনার তদারকি করার জনবল নাই, তদারকি সেটার নির্ণয় করবার জন্য লজিস্টিক্স নাই। তাহলে আগে যে অপরাধ করছে সেটাকে চিহ্নিত করে ধরতে হবে, দ্বিতীয় হলো সেটার শাস্তি দিতে হবে। এবং এই দায়িত্ব আবার আমরাও, জনগণ যদি শুধু সরকারের উপর চাপিয়ে দিয়ে বসে থাকি, সেটাও ঠিক হবে না। আমাদের প্রত্যেকের মনে করতে হবে, এটা রিলিজিয়াসলি নিতে হবে যে আমি এর মাধ্যমে অন্যের ক্ষতি করে, অন্যের ধ্বংস করে আমি ধর্মীয়ভাবে, নৈতিকভাবে, আইনগতভাবে সব দিক থেকে ক্ষতি করছি, এই অধিকারটা আমার থাকা উচিত নেই। বোধটা আমাদের প্রত্যেকের মনে আসা। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডক্টর সায়ন্ত বললেন যে আসলে সরকারের উপর আমরা বলতে পারি যে সরকার উদ্যোগ নিক। আসলে সরকারের উদ্যোগ নেয়ার পাশাপাশি ব্যক্তি মানুষগুলো, যারা আমরা ব্যবসা করছি, যারা আমরা এই পণ্যগুলো বানাচ্ছি, আমাদের নিজেদেরকে, ওনার কথাটা আমি উল্লেখ করি, রিলিজিয়াসলি নিতে হবে। আমি যে অপরাধটা করছি, আমি যে বিষটা মেশাচ্ছি যেই খাবারে, যেই পোলট্রি ফিডে, যেই মাছের খাবারে, যেই মাংসতে, যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আমি সম্পূর্ণভাবে বিশেষজ্ঞের সাথে কথা বলে সহনীয় মাত্রায় করার জন্য আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে সৎ হওয়া উচিত। এই খাদ্য শুধু অন্যকে খাওয়াচ্ছি না, ভবিষ্যৎ প্রজন্ম যখন এই খাদ্য খেয়ে বিকলাঙ্গ হচ্ছে, সেটার দায়ভার আমাদেরকে নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।